হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাদবপুর বিদ্যাপীঠ। যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 384 পাতে আছে। পর্ষদটা আমি আজ থেকেই শুরু করছি। আগের যে দুটো পেজ তোমরা একটু করবে, যেহেতু আমার একটু লেট হয়ে গেল, আমি একটু ঘুরতে গিয়েছিলাম, এই সময়টা একটু ফাঁকা পেয়েছিলাম, তো একটু ঘুরতে গিয়েছিলাম, এই জন্য তোমাদের একটু পেজগুলো দিতে দেরি হয়ে গেল। এরপর তোমরা কন্টিনিউ পেজ পাবে। আগের যে দুটো পেজ রয়ে গেল সেই পেজ থেকে যদি প্রবলেম থাকে তো করবে। আমি দেখছিলাম ব্যাচে, দেখছিলাম ওই পেজের অঙ্কগুলো এই পেজ থেকেও দেখলাম পর পর রিভিশন হয়েছে, রিপিট হয়েছে। তো সেই জায়গা থেকে একটু গুরুত্বপূর্ণ সহকারে পেজটা করো। এই পেজটা থেকে একদম কন্টিনিউ তোমরা এবার পেজ পাবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। দেখো একের দাগ থেকে করেছে, কি বলছে? একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4% হলে 4n বছর পর জনসংখ্যা কত হবে? দেখো একের দাগের একটা কি আছে, জনসংখ্যা এখন আমার পি জন, বৃদ্ধি পাচ্ছে কত? 4r%। তাহলে পি ইন্টু 1+r/100, কিন্তু আর এর মান এখানে কত আছে? 4r/100 টু দি পাওয়ার আমাদের যেটা হবে n, মানে আমাদের সূত্রটা কি? পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। তো এই জায়গাটা 4×25, কারণ আমার অ্যান্সারটা কত আসবে? পি ইন্টু 1+r/25 টু দি পাওয়ার 4n। দেখো আমাদের এই অঙ্কটার অ্যান্সারটা যেটা আছে অপশন বি, বাহুবলী আছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, দুই দাগ কি বলেছে? যদি একটা ভেরিজিয়াস পোরশন দিয়েছে, যে ভেরিজিয়াসটা হচ্ছে y মাইনাস জেড ভেরিজিয়াস 1/x, জেড মাইনাস এক্স ভেরিজিয়াস 1/y এবং x মাইনাস ওয়াই ভেরিজিয়াস দিয়েছে 1/z। এদের কি বলেছে? ভেদধ্রুবক তিনটির সমষ্টি নির্ণয় করা। আচ্ছা ঠিক আছে, দেখো এই গল্পটা ভালো করে দেখো। বা y মাইনাস জেড সমান k/x, জেড মাইনাস এক্স সমান k1/y, আর x মাইনাস ওয়াই সমান k2/z। ব্র্যাকেটে তোমরা লিখবে k1 এবং k2 হলো অশূন্য ভেদধ্রুবক। এবার দেখো, বা k সমান কত হবে? x টা যদি এদিকে গুণ হয় xy মাইনাস xz, এটা যদি আমি k1 সমান করি, y টা যদি গুণ হয় তাহলে yz মাইনাস xy, আর যদি k2 সমান করা হয় তাহলে আমাদের হবে xz মাইনাস yz। একটু ভালো করে খেয়াল করে, ওরা কি বলেছে? ভেদধ্রুবকগুলির মধ্যে সমষ্টি। তাহলে অতএব k প্লাস k1 প্লাস k2 যদি করি তাহলে xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস yz। দেখো সবগুলো কেটে যাবে, আমাদের সব পোরশন গুলো কেটে যাবে, অ্যান্সার কত হবে? 0। অপশন 0 যেটাতে আছে অপশন সি কাট আপ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ব্যাস, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 3-এর কোশ্চেনটা করব। ব্যাস, একের দাগের কোশ্চেনটা হলো। 2-এর দাগের 3-এর দাগের কি বলেছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান আমাদের যেটা দেওয়া আছে হাফ দেওয়া আছে। দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা যে ভ্যালুটা দেওয়া আছে সেটার মান হাফ দেওয়া আছে। দেখো এবার দেখো কার মান চেয়েছে? আমার যে ভ্যালুটা চেয়েছে সেটা হচ্ছে tan থিটার ভ্যালুটা চেয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো একটা কাজ করি, এই cos স্কয়ার থিটাটাকে চেঞ্জ করতে পারি বা যেটাকে খুশি চেঞ্জ করতে পারি, cos স্কয়ার থিটা রেখে দিতে পারি, একই ব্যাপার। মাইনাস এই sin স্কয়ারটাকে চেঞ্জ করি, 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কত করব? 1/2। বা এখানে দেখো cos স্কয়ার থিটা, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা প্লাস চলে এলো cos স্কয়ার থিটা সমান, এখানে দেখো ভালো করে দেখো -1, এই যখন এই পাশে হবে +1, তার মানে কত হয়ে যাবে? হাফ প্লাস 1। তাহলে কি চলে এলো? বা 2 cos স্কয়ার থিটা সমান কত চলে এলো বাবা? 2 cos স্কয়ার থিটা সমান 2 কত চলে এলো? 3/2। বা cos স্কয়ার থিটা সমান কত চলে আসবে? 3/4 চলে আসবে। cos স্কয়ার থিটা সমান কত চলে আসবে? 3/4। বা cos থিটা সমান তাহলে বাবা কত চলে আসবে? √3/2। বা cos থিটা সমান কতর মান? √3/2, 30 ডিগ্রির মান। কত ডিগ্রির মান? √3/2 cos 30 এর মান। বা এখান থেকে চলে এলো কত? থিটা সমান 30 ডিগ্রি। এবার দেখো যার মান চেয়েছে, কার মান চেয়েছে? অতএব tan থিটা সমান tan থিটার মান 30 সমান যেটা আসছে 1/√3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন এ অবন্তিকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন এ চলে এলো রাইট অ্যান্সার। ব্যাস, তাহলে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ কমপ্লিট। এরপরে যেটা হবে সেটা 4-এর দাগ। দেখো মুছে দিলাম। ব্যাস, 4-এর দাগ দেখো, 4-এর দাগের পোরশনটা কি আছে? আমাদের মধ্যমা নির্ণয় করতে বলেছে। মধ্যমা নির্ণয় করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, কি করতে হবে? ছোট থেকে বড় আকারে সাজাতে হবে।
প্রথমে ছোট কে আছে? প্রথমে ছোট আছে 19। আচ্ছা ঠিক আছে, 20 নাই 21 আছে, আচ্ছা 22 আছে, আর কে আছে? 23, 19, 20, 21, 22, 23, 24, 25 নাই 26, 27 নাই 28, 29 নাই 30, 31 নাই 32, দুটো আছে। 32 কি আছে? 32 দুটো আছে। ব্যাস, কটা? 3টা, 3 6টা 2 8টা। এখানে কটা আছে? 3টা, 3 6টা 2 8টা। ঠিক আছে, তার মানে n সমান কত হলো? 8। 8 মানে কি? যুগ্ম। যুগ্ম হলে মধ্যমা সমান কি হবে? মধ্যমা সমান 8/2 মানে 4তম প্লাস 5তম পদ বাই 2। 4তম প্লাস 5তম পদ বাই 2, তাহলে কত আসবে? 4তম পদ 1 2 3 4 মানে 26 প্লাস 5তম কে আছে 28 বাই 2, তাহলে 26 প্লাস 28 বাই 2 মানে আমার আলটিমেট যেটা আসবে কত? 27 আসবে। 27 আমার দেয়া আছে, 27 হচ্ছে অপশন ডি, দেবসেনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দাদু, দাদু সঠিক অ্যান্সার। এরপর ওই রকম করতে হবে, দাদু, এ বি হচ্ছে আঙ্কেল। ঠিক আছে, দিয়ে দেখো 5এরটা। হ্যাঁ, কি হয়েছে দেখো। এরপরে 5এর দাগ। 5এর দাগ কি আছে? একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের একটা অ্যাঙ্গেল কত দিয়েছে? 120 ডিগ্রি। তার পরিকল্পনা দেখো, এখান থেকে না 3টা জিনিসই ভালো করে জানতে হবে। কি কি জিনিস? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে পরিকেন্দ্র কোথায় থাকে? সূক্ষ্মকোণী ত্রিভুজ যদি থাকে তাহলে ভেতরে থাকে, সূক্ষ্মকোণী যদি ত্রিভুজ হয়। 2 নম্বর, যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোথায় থাকে? ওপরে থাকে। আরেকটা হয় কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোথায় থাকে? স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার যেখানে থাকে সেটা হচ্ছে বাইরে অবস্থান করে। এই 3টা জায়গা ভালো করে মনে রাখতে হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে থাকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র উপরে থাকে, এবং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাইরে থাকে। তাহলে এই যে ত্রিভুজটা আছে স্থূলকোণী ত্রিভুজ, তার মানে আমাদের একদম চোখ কান মুজে অপশন বাহুবলী বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 5এর দাগ কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসবে আমাদের 6এর দাগ। কি বলেছে? একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে আয়তন পূর্বের আয়তন কত হবে? দেখো বাবু, প্রথমে যদি শঙ্কুটার ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হয়, এর সাপেক্ষে আয়তন কত আসবে? 1/3 পাই আর স্কয়ার এইচ। এখন আমাদের কি করাচ্ছে? গল্পটা দুজনকেই দ্বিগুণ করে, তাহলে আর হয়ে গেছে 2r আর এইচ হয়ে গেছে কত? 2h। তাহলে এখন আমাদের আয়তন কত আসবে? 1/3 পাই 2r তার হোল স্কয়ার ইন্টু কত চলে আসবে? 2h। ভালো করে দেখো, আগে ছিল আর এইচ, তখন ছিল 1/3 পাই আর স্কয়ার। এখন 2r আর 2h এর জন্য কত? 1/3 পাই 2r তার হোল স্কয়ার ইন্টু 2h। তার মানে দেখো এখান থেকে গল্পটা ভালো করে বুঝো, 2 স্কয়ার কত? 4, আর 2 এ কত হবে? 8। তাহলে 8 ইন্টু আমার যে গল্পটা আসবে 1/3 পাই আর স্কয়ার এইচ। তার মানে দেখো এটা তো আমার আগে ছিল, তাহলে কগুণ বেড়ে গেছে? 8 গুণ বেড়ে গেছে। 8 গুণ যদি যখনই বেড়ে যাবে তখনই দাদুর কথা মনে পড়বে, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, কমপ্লিট হয়ে গেল 1এর দাগ পুরো। ব্যাস, মুছে দিলাম, কমপ্লিট। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 2এর দাগ। অঙ্কগুলো বেশ সুন্দর সুন্দর, অঙ্ক মাত্রই সুন্দর। ঠিক আছে, অন্য সাবজেক্টে এরকম সৌন্দর্যতা পাবে, শুধুমাত্র অঙ্কেই সৌন্দর্যতা লক্ষ্য করে। অঙ্কের নামটা ম্যাথমেটিক্স বাদ দিয়ে বিউটিফুল রেখে দিলেই ভালো। বিউটিফুল মানে অঙ্ক। দেখো দেখো 2এর দাগের 1, 2এর দাগের 1, 3x² ম্যাথের নাম আমি আবেদন করবো যে বিউটিফুল রেখে দাও, -10x প্লাস, এই যারা অঙ্ক করেনি বুঝলি, এখন তো সেই অঙ্ক করেনি মানে সে অঙ্ককে দূরে ঠেলে দিচ্ছে। ধর অঙ্ক তো হলে মানে অঙ্ক ছাড়তে পারলেই বাঁচি। আর পরে যখন চাকরির পরীক্ষা অঙ্ক চাইবে তখন সে ডাকবে, এসো এবার চলো, তখন আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। ঠিক আছে, এখন সে গুরুত্ব দিচ্ছে না। ঠিক আছে, যখন চলে যাওয়ার পরে মানুষ তার গুরুত্বটা বুঝতে পারবে। দেখো 3x² - 10x + m+1 সমীকরণের বীজ, এই গল্পগুলো একটু ভালো করে বুঝ। যদি এই জায়গাগুলো একটু ভালো করে বুঝ। যদি ax² আমি একটা সমীকরণ লিখছি, ax² + bx + c = 0 সমীকরণের যদি বীজদ্বয় পরস্পর অনন্য হয়, তখন আমি কি বলছি ভালো করে মনে রাখবি এই জায়গাগুলো। অনন্য হলে কি হয়? c = a হয়,
বীজদ্বয় পরস্পর অনন্য হলে কি হয় সি সমান এ, কেন হয় সেটা একটু বলি। এই সমীকরণের বীজ আমি ধরছি একটা আলফা আর একটা ধরেছি 1/α, তাহলে বীজদ্বয়ের গুণফল কত হবে আলফা ইন্টু 1/α সমান সি বাই এ হবে। দেখো এই জায়গাগুলো কেটে যাচ্ছে, তার মানে আলটিমেট কি হলো এ সমান সি হলো। এটা একটা মনে রাখবে। বীজদ্বয় একই এবং বিপরীত চিহ্নযুক্ত কি হলে কি হয় সেটাও মনে রাখবে। বীজদ্বয় একই এবং বিপরীত চিহ্নযুক্ত, বীজদ্বয় একই এবং বিপরীত বিপরীত চিহ্নযুক্ত, বীজদ্বয় একই এবং বিপরীত চিহ্নযুক্ত কি হলে কি হবে বাবু, এটা মনে রাখবে বি সমান আমাদের 0 হবে। কি হবে বি সমান 0 হবে। কেন হবে মনে করো একটা বীজ আলফা আর একটা বীজ মনে করো মাইনাস আলফা হতে পারে, একই এবং বিপরীত চিহ্নযুক্ত। এবার এদেরকে যোগ করে না, আলফা মাইনাস আলফা সমান মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তারপরে এই জায়গাটা কত 0, 0 সমান মাইনাস বি বাই এ, আলটিমেট কি চলে এলো বি সমান 0। তাহলে এই দুটো জায়গা মনে রাখবে। অনন্য হলে কি হয় সি সমান এ হয়, আর বীজদ্বয় একই এবং বিপরীত চিহ্নযুক্ত হলে কি হয় বি সমান 0 হয়। তার মানে দেখো অনন্য যেহেতু বলেছে বীজদ্বয় অনন্য, যেহেতু সমীকরণটির বীজদ্বয় অনন্য, হ্যাঁ যেহেতু সমীকরণটির বীজদ্বয় অনন্য অতএব সি সমান এ, মানে কত হবে m + 1 সমান 3 হবে। তাহলে m সমান আমাদের সঠিক অ্যান্সার কত হবে, m এর মান যেটা হয়ে যাবে, m এর মান ড্যাশ পূরণটাই চলে আসবে 2 চলে আসবে, ড্যাশ পূরণটাই 2 চলে আসবে। ব্যাস এই হলো গল্প। দুয়ের দাগ, বার্ষিক r/2% হারে সরল সুদ, মানে এত সরল সুদের হারে 2x টাকার y বছরের সুদ আসল। আচ্ছা ওরা আসলটা 2x বলে দিচ্ছে, আমি তাহলে সুদটা বার করি। তাহলে কত টাকা সুদ 2x টাকার r/2% হারে y বছরের সুদ, y বছরের সুদ। তাহলে ptr/100, p এর মান y, r এর মান r/2 বাই কত 100, এই দুয়ে দিয়ে ক্যান্সেল, তাহলে কত হলো xy/100। দেখো এটা তো সুদ, তাহলে সুদ আসল কত, আমাদের আসলটা ছিল 2x আর তার সাথে সুদ হচ্ছে xy/100। এটা দেখো দেওয়া আছে, তাহলে ড্যাশটাই কি হবে xy/100, আমাদের ড্যাশটা যেটা হবে xy/100। দেখো এটা তো আসল, তাহলে সুদ আসল মানে কি তার সাথে শুধু সুদটা অ্যাড হয়ে যাবে, তার মানে আমাদের অ্যান্সার হবে xy/100। ব্যাস ড্যাশ পূরণটা দুটো কমপ্লিট করে দিলাম। এরপরে 3 নম্বর দাগের যে ড্যাশ পূরণ সেটা করেছি। চলে এলো xy/100। 3 এর দাগেরটা আমাদের অনুবন্ধী বলেছে, কার অনুবন্ধী √7 - 5 এর অনুবন্ধী কত হবে, আমি একদম লিখে দিচ্ছি, এর অনুবন্ধী হবে -√7 - 5, এর অনুবন্ধী হবে কত -√7 - 5। এবার কি বলেছে, দুটি সাদৃশ্য ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এই দেখ এইখানে সূত্রটা আমি মনে রাখতে বলেছিলাম কি, যে প্রথম ত্রিভুজের যদি দুটো ত্রিভুজ আমাদের সদৃশ্য হয়, তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা কি সূত্র বলেছিলাম, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু। আমি বলেছিলাম প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। কি বললাম, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা কত 20, দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা কত 16, প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু কত 9, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু কত আমি জানি না, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু আমি x ধরে নিচ্ছি। তাহলে অতএব x সমান কত 16 × 9/20, 2 10 20, 2 8 16, কাটা গেলেও আর কাটবো নি, 8 9 72/2, মানে আমার যেটা আসবে 7.2 সেমি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, একটা না ড্যাশ পূরণ তোমাদের দেওয়ার চান্স খুব বেশি আছে এটাই। ব্যাস কমপ্লিট হয়ে গেল। 5 এর দাগের অঙ্কটা এত সুন্দর একটা অঙ্ক না, যে মানুষজন এই অঙ্কটাকে দেখলেই বলে ঝাকাস। a + b = √3/2। দেখো আমার ত্রিভুজ ABC এর ক্ষেত্রে দেওয়া আছে sin of a + b = √3/2, এবং যেটা বার করতে বলেছে কার মান বার করতে বলেছে cos c/2। একটু গল্পটা ভালো করে বুঝো, অল্প করে বুঝলেই হবে। দেখো বা sin of a + b, এই √3/2 কার মান রে, sin 60 এর মান। তার মানে এখানে গল্পটা বলতে চেয়েছে বাবু তুমি a + b সমান তুমি করো 60, যেহেতু
এবিসি একটি কি ত্রিভুজ, যেহেতু এবিসি একটা ত্রিভুজ তাহলে তিনটার যোগফল কত হবে 180, তাহলে সি সমান কত 180 মাইনাস 60 সমান কত হবে 120, তাহলে সি এর মান 120, তাহলে cos সি এর মান 120/2, তার মানে চলে এলো cos 60, আর cos 60 এর মানে sin 30, আর sin 30 এর মানে যেটা হয় সেটা হচ্ছে হাফ। cos 60 সমান আমাদের যে জায়গাটা চলে এলো সেটা হচ্ছে আমরা এই হাফ। দেখো এটা থেকে আমরা এ আর বি বার করলাম, আর যেহেতু এবিসি যোগফল 180 সেখান থেকে সি বার করলাম, তারপর আমাদের যার মান বার করতে বলে সেইখানে মান করলে, এখানে ওরা যা ইচ্ছা দিতে পারুক আমার জানার দরকার নেই, কিন্তু ইকুয়েশনটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এটা আসবে। ব্যাস আর একটা অঙ্ক আছে, তাহলেই আমাদের ড্যাশ পূরণ শেষ হয়ে যাবে। দাদা তোমাদের কি বলতো এমসিকিউতেই তোমরা মানে শর্ট কোশ্চেন যত আছে না তাতেই তোমাদের কত নাম্বার। দেখো 6 দাগ, 6 দাগ কি বলেছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল লেখা আছে। বাবু একটা ঘনক, যে ঘনক, ঘনকের প্রতিটা তল কি, প্রতিটি তল কি, প্রতিটি তল যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্গক্ষেত্র। ঘনকের প্রতিটা তল কি বর্গক্ষেত্র, কার ঘনকের, ঘনকের প্রতিটা তল বর্গক্ষেত্র। তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল কত, প্রতিটি তলের ক্ষেত্রফল, প্রতিটি তলের ক্ষেত্রফল কত 81 বর্গমিটার, 81 বর্গমিটার। অতএব বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের √81, 9 মিটার, 9 মিটার। তাহলে অতএব আয়তন কত, আয়তন যেটা হচ্ছে 9 তার হোল কিউব, 9 এর কিউব যেটা লোকে বলে 729 মিটার কিউব, 9 9 81, 9 হচ্ছে 729। ব্যাস কমপ্লিট হলে 2 এর দাগে 6। এবার যেটা হবে সেটা হচ্ছে 3 এর দাগের, 3 এর দাগে টুরু আর ফলসটা করে নাও, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো 3 এর দাগের আমরা এক একটা দেখো, 3 এর দাগের এক একটা দেখবো, আর এই পাশে আমরা সত্য মিথ্যা গুলো করবো। আচ্ছা কি বলেছে, এ ও বি এর মূলধনের অনুপাত, মানে এ এর মূলধন বি এর মূলধনের, আচ্ছা বি এর মূলধন যদি আমাদের, বি এর মূলধন যদি আমাদের একটু লিখে, বি এর যদি মূলধন x টাকা হয়, বি এর মূলধন যদি x টাকা হয়, তাহলে a এর মূলধন কত হবে, বি এর মূলধনের 1 পূর্ণ 1 এর 2, তার মানে x গুণিত 2 1 এর 2 3 এর 2, মানে আলটিমেট কত 3x/2 টাকা। তাহলে মূলধনের অনুপাত কত, মূলধনের অনুপাত কত, আচ্ছা a/b যদি করি, a/b যদি করি, তার মানে আলটিমেট কি আসবে 3x/2 x, মানে আমার অ্যানসারটা আসবে 3:2। আমার অ্যানসারটা যেটা আসবে 3:2, এ আর বি এর লভ্যাংশ বা লভ্যাংশ বন্টনের অনুপাত এটা হওয়ার কথা 3:2 হওয়ার কথা, 2:3 আছে। তার প্রথমের কথাটা ওরা মিথ্যা দিয়ে শুরু করেছে, প্রথমের উত্তরটা হচ্ছে আমাদের মিথ্যা। ব্যাস এবার আমরা চলে যাব 2 এর অঙ্কে। 2 এর অঙ্কে কি আছে, 3a/b, 3a/b আর c/d। ব্যাস মিশ্র অনুপাতটি লঘু অনুপাত হলে, বাবু দেখো এর মিশ্র অনুপাত যদি লঘু অনুপাত হয়, আচ্ছা এর আগে মিশ্র অনুপাত করি, মিশ্র অনুপাত হচ্ছে আমাদের কি, এটার সাথে যদি করি 3ac, আর এটা যদি করি আমাদের কি আসবে bd আসবে। দেখো ভালো করে দেখো, এই যে অনুপাতটা এটা কি আমাদের অনুপাত, এই অনুপাতটা মানে আমাদের লঘু অনুপাত, তার মানে এই পোরশনটা বড় হবে, এদিকের পোরশনটা বড় রাখতে হবে, এই পাশে যা পারে থাকুক না, আমার জানার দরকার নেই। দেখো এখানে 3 ছিল, তাতেও এই লোকটা বড় ছিল, আর এই লোকটাকে যদি হাঁটিয়ে দিই ই আরো বড় হয়ে যায়। গল্পটা ভালো করে বুঝো অল্প করে, এইখানে 3 ছিল তখনও বিডি বড় ছিল, কি বলেছে মিশ্র অনুপাতটা, মিশ্র অনুপাতটা লঘু অনুপাত, লঘু অনুপাত মানে কি এটা বড় হয়, উত্তর পদটা বড় হয়, এই পদটা বড় হয়, তাহলে 3 থাকা অবস্থায় এই পদটা বড়, আমি যদি এর থেকে 3 হাঁটিয়ে দিই ই আরো বড় হয়ে যাবে, তার মানে আলটিমেট এখান থেকে লিখতে পারি এসিটার থেকে আমাদের বিডি কি হবে ই আরো বড় হয়ে যাবে। এখানে 3 আমাদের গুণ ছিল, তাতেও এই লোকটা বড়, ওরা বলেছেন না যে মিশ্র অনুপাতটি লঘু অনুপাত, তাতেও এই লোকটা বড়, তাহলে 3 যদি না থাকে ই আরো বড় হয়ে যাবে, এই যে পোরশনটা ই আরো বড় হয়ে যাবে। তার মানে অঙ্কটা যেটা বলেছে 2 নম্বর যে কথাটা বলেছে, 2 নম্বর যে কথাটা বলেছে একদম খাঁটি কথা বলেছে, সত্য কথা বলেছে। 2 নম্বর লোকটা খুব ভালো লোক, সত্য কথা বলে। এবার চলে যাচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর দেখো 3 এর দাগ কি বলেছে, একটি জলপূর্ণ পাত্রের অর্ধগোলাকৃতি এবং অন্যটি চোঙাকৃতি, তাদের ব্যাসার্ধ এবং উচ্চতা সমান হলে চোঙাকৃতি পাত্রটি বেশি জল ধরবে। তার মানে আলটিমেট আমাদের চোঙাকৃতি যে পাত্রটা ছিল সেটা আমাদের কি হবে
আয়তন বেশি হবে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা জলপূর্ণ পাত্রের ছিল একটা অর্ধগোলাকৃতি আর অন্যটা চোঙ, তাহলে একটা অর্ধগোলাকৃতি ছিল, ভালো করে বুঝি, একটু বড় হবে এরকম, এরকম করে ছিল মনে করো, আমার অতটা ভালো আসছে না, এটা ছিল অর্ধগোলাকৃতি ছিল। আর একটা কি ছিল, আর একটা চোঙাকৃতি ছিল, এরকম একটা চোঙাকৃতি পাত্র ছিল। এবার দেখো তাদের ব্যাসার্ধ এবং উচ্চতা সমান, তাহলে দেখো ব্যাসার্ধ মানে এটা যদি আর হয় এবং উচ্চতাও সমান, এর ক্ষেত্রে যেটা হবে আর, এটা তো হবে আর। আচ্ছা এর হচ্ছে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর উচ্চতার সাথে সমান করতে এই জায়গাটার কথা হয়ে যাবে, আমাদের কথা হয়ে যাবে আর হয়ে যাবে না। তাহলে কি বলছে, তাদের ব্যাসার্ধ এবং উচ্চতা সমান, ব্যাস এই জায়গাটা ব্যাসার্ধ এবং উচ্চতা পরস্পর সমান, তাহলে এই অর্ধগোলকের আয়তন কত, 2/3 পাই আর কি, আর এর কত হয়ে যাবে, এর আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার ইন্টু এইচ এর মান আর। তাহলে এটাকে যদি অনুপাত করি, দেখো পাই আর কিউব কেটে যাবে, তাহলে অনুপাতটা যদি করে 2:, কত হয়ে যাবে, তাহলে কার আয়তনটা বেশি, চোঙের আয়তনটা বেশি। তাহলে এখানে কার আয়তনটা বেশি বলেছে, চোঙাকৃতি পাত্রে বেশি জল ধরবে, তার মানে 3-এর যে কোশ্চেনটা বলেছে, 3-এর কোশ্চেনটা আমাদের যেটা বলেছে সেটা সত্য বলেছে, 3-এর কোশ্চেনটা আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে সত্য বলেছে। ব্যাস, এটা 3-এর দাগের অঙ্কটার আমাদের খসড়া পাঠ। এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে 4-এর দাগের, ঠিক আছে। 4-এর দাগের কি বলেছে, একটি রশ্মিকে প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি, দেখো একটা কথা মনে রাখতে হবে, দুবার পূর্ণ আবর্তন করলে ঠিক আছে আমি মেনে নিলাম 720 হয়, কিন্তু একটা জিনিস তুমি দেখো এটা কোন দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস হয়, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা যেটা হওয়ার কথা ছিল -720 ডিগ্রি, কিন্তু যেখানে দেওয়া আছে 720, তাহলে আমার এই কোশ্চেনটা যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে, আমার যে জায়গাটা চলে আসবে সেটা হচ্ছে মিথ্যা। যদি আমাদের ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে প্লাস, তাহলে যেহেতু ঘড়ির কাঁটার দিকে তাহলে হচ্ছে আমাদের এই জায়গাটা মাইনাস। এবার দেখা যাক 5-এরটা কি বলেছে, 5-এরটা বলেছে কোন একটা বৃত্তের অন্তস্থ কোন একটা বিন্দু পি, কোন একটা বৃত্ত যা পারে বৃত্ত, সেই বৃত্তটার কি হলো অন্তস্থ কোন একটা বিন্দু পি, ব্যাস ঠিক আছে, এই একটা বৃত্ত তার মাঝে কোথাও না কোথাও একটা বিন্দু পি আছে। কি বলেছে, ওই বৃত্তের অঙ্কিত স্পর্শক পি বিন্দুগামী নয়, একদম খাঁটি কথা বলেছে, পি বিন্দুগামী জীবনে হবে না, পি বিন্দুকে করলেই পরস্পরকে ছেদ করে যাবে, যেহেতু পি বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থিত, ও যদি গায়ের উপরে অবস্থান করতো তাহলে ছুঁয়ে চলে যেত, বুঝতে পারলে না। মনে করো তুমি বললো তুমি ঘরের ভেতরে আছো, একজন লোক রাস্তা দিয়ে পেরিয়ে গেল, তোমার মুখ দেখতে জীবনে পাবে, সেম গল্প, তুমি যদি এইখানটা পাড়টায় দাঁড়িয়ে থাকতো তোমাকে একবার দেখে দিয়ে চলে যেত, কিন্তু তুমি ঘরের ভিতরে আছো, জীবনে দেখা সম্ভব, তাহলে এই ছুব ভাবলো, সে ছুব ভাবছি আর তাকিয়ে পালাচ্ছি, গানটা শুনেছ ঠিক আছে, তো জীবনে ছুতে পারবে না। তাহলে এই জায়গাটা যেটা হবে আমাদের 5-এর যে কোশ্চেনটা, 5-এর কোশ্চেনটা মিথ্যা হবে। 6-এর কোশ্চেনটা দেখো, 5-এর কোশ্চেনটা কি আছে, মিথ্যা হয়ে গেল। 6-এর কোশ্চেনটা দেখো কি বলছে, কোন শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে x বার, ভালো করে বুঝবে এটা, কিন্তু এখান থেকে মনে করো এখানে n সংখ্যক সংখ্যা আছে, মনে করো এখান থেকে এটা n সংখ্যক সংখ্যা আছে, হ্যাঁ এটা কি, আচ্ছা ওইটা 5-এরটা মিথ্যা লিখে দিচ্ছি ভুল করে, সরি 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 সরি, हमारा गलती हम ही सुधरेंगे, সত্য হবে। দেখো 6-এরটা বললাম সত্য, লিখলাম মিথ্যা, দেখো যাই 6-এরটা কি বলেছে, একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় x বার, ভালো হয়েছে, এখানে n সংখ্যক সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে, n সংখ্যক সংখ্যা আছে, আচ্ছা এদের গড় কত বলেছে x বার, তাহলে বাবু একটা কথা বলো না, মোট কত, মোট তাহলে হওয়ার কথা nx বার, n সংখ্যকের যদি গড় x বার হয় তাহলে মোট কত nx বার, ঠিক আছে। n-1 সংখ্যক সংখ্যার সমষ্টিকে, মনে করো সাপোজ n-1 মানে তার থেকে একটা আগে পর্যন্ত আমাদের মোট দেওয়া আছে কি, একটা সংখ্যার আগে পর্যন্ত, একটা সংখ্যার আগে পর্যন্ত মোট দেওয়া আছে মনে করো কি, এবারে বলেছি বল n তম যে সংখ্যাটা, এইখানে যে সংখ্যাটা, তাহলে n তম সংখ্যাটা কত, n তম যে সংখ্যাটা সেটা কি হবে, টোটালটা মানে কত nx বার, nx বার, আর এদের সমষ্টিটা কি আছে মানে মাইনাস কে, এটা আসার কথা, nx বার মাইনাস কে আসার কথা, ওরা n-1 x বার প্লাস কে দিয়েছে, সেই জায়গাটা আসবে, ওরা বুঝাতে চেয়েছে কি n-1 তার সাথে x বার দিয়েছে, তার সাথে কে দিয়েছে, না এটা কি করে হবে, এইটা হবে nx বার পুরোটা, তার সাথে এইটা বিয়োগ, তবে এইটুকুটা পড়ে থাকবে, তার মানে আমাদের এই যে জায়গাটা 6-এরটা যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা হবে, 6-এরটা যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা হবে। 5-এর দাগেরটা সত্য হলো, 6-এর দাগটা মিথ্যা হবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল 3-এর দাগ। 4-এর দাগটা দেখো, 4-এর দাগের একটা দেখো,
বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? তাহলে ধরে নাও যে মনে করি আসল পি টাকা, মনে করি আসল পি টাকা। এবার পি টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, অতএব পি টাকার 5% হারে, অতএব পি টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। পি টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে? পি ইন্টু 1 প্লাস আর এর মান কত 5 বাই 100 তার হোল স্কয়ার মাইনাস পি, এটা চক্রবৃদ্ধি সুদ। এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে কত আসবে সমান পি ইন্টু 105 বাই 100 তার হোল স্কয়ার মাইনাস পি। তাহলে 105 এর স্কয়ার কত? 105 এর স্কয়ার কত? 1 কত? সূত্রটা কি শিখেছি ভালো করে বুঝলে বলে দিই আবার। 105 তার হোল স্কয়ারের সূত্র দুটা হয়, এক এই 5 আর 5 এ হয় 10 আর 5 5 এ হয় 25, বা অন্য ট্রিক্সও মনে রাখতে পারো যে 5 এর স্কয়ার হচ্ছে 25, 10 এর পরের সঙ্গে কত 11, 11 10 কে 110। যাদের শেষে 5 থাকবে তাদের গুণ করা শর্ট ট্রিক্স। মনে করো 85 আছে, তার হোল স্কয়ার 5 এর স্কয়ার কত 25, 8 আছে, 8 এর পরের সংখ্যা 9, 8 9 কত হবে 72। মনে করো তোমাদের 75 আছে, তার হোল স্কয়ার 5 এর স্কয়ার 25, 7 এর পরের সংখ্যা কত 8, 7 8 তে কত 56, 7 8 তে কত 56। তাহলে এই জায়গাটা আসবে। তাহলে 105 এর স্কয়ার কত হবে? 5 এর স্কয়ার 25, 10 আর 11 110, 1 1 0 2 5 পি, আর এই যে জায়গাটা আসবে 1 2 3 4 মাইনাস পি। তাহলে এইটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে 1 0 2 5 পি বাই আমার যেটা চলে আসবে এই টাকা চলে আসবে, এই টাকাটা আমাদের চলে আসবে। ঠিক আছে, এবার দেখা যাক এটা সমানই আমাদের কত দিয়েছে 615 দিয়েছে। শর্তে 1 0 2 5 পি বাই 1 1 2 3 4 সমান আমাদের দিয়েছে 615। ব্যাস 25 দিয়ে আমরা কাটবো, একটু জুত মতো করে সাজিয়ে 615 গণিত 1 1 2 3 4 বাই 1 0 2 5। ব্যাস 25 দিয়ে একবার একটু কেটে দিয়ে দেখি, 25 দিয়ে কেটে দিয়ে দেখি, 25 4 100 2 25 1 কে 25, 25 4 100 দুটা 0 41, এটাই তো নিশ্চয়ই কাটবে। কত দিয়ে কাটবে গো? 15 দিয়ে মনে হচ্ছে কাটবে। 41 15 এটা, 41 15 এটা হবে গ্যারান্টি। আচ্ছা 4 15 কত 60, আরো দুটা 0, তাহলে আমাদের যে অ্যান্সারটা বেরাবে সেটা হচ্ছে 6000 টাকা বেরাবে। তার মানে আমাদের যে আসলটা থাকবে সেটা হচ্ছে 6000 টাকা। আসলটা আমার যেটা থাকবে সেটা হচ্ছে 6000 টাকা। ব্যাস একের দাগটা আমরা কমপ্লিট করলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের যতগুলো সূত্র সেই জায়গাগুলো আমাদের খুব ভালো মনে রাখতে হবে, যে টাইপ গুলো। দেখো চক্রবৃদ্ধি সুদে যে ইম্পর্টেন্ট শর্ট ট্রিক্স গুলো আমাদের কাজে লাগবে, চক্রবৃদ্ধি সুদে যে ইম্পর্টেন্ট শর্ট ট্রিক্স গুলো কাজে লাগবে। মনে করো 103 গণিত 107, তাহলে আমি কি বলেছি 103 এর সাথে 107 যদি করি তাহলে 110, আর 3 আর 7 কত আসবে 21 আসবে। আবার ট্রিক্স যদি বলি 107 গণিত 108, তাহলে দেখো 107 আর 8 যোগ করলে কত 8 7 15, 115, 7 8 তে আসবে 56। মনে করো 109 সাপোজ স্কোয়ার হয়ে গেছে, তার মানে কত 109 গণিত 109, তাহলে 109 আর 9 যোগ করলে কত হবে 118, আর 9 9 গুণ করলে হবে আমাদের 81, যেটা চক্রবৃদ্ধি সুদে খুব এই শর্ট ট্রিক্সটা কাজে লাগবে, ঠিক আছে। 109 কত হবে তোমাদের প্রচুর বার পাবে যে 105 107 তার হোল স্কয়ার কত, তার মানে 107 এর হোল স্কয়ার কত হবে 107 আর 7 কত হবে 114, আর 7 7 আমাদের চলে আসবে কত 49। এই জায়গাগুলো খুব কাজে লাগবে আমাদের চক্রবৃদ্ধি সুদের এই শর্ট ট্রিক্স গুলো তো খুব কাজে লাগবে। ব্যাস হয়ে গেল ক্লিয়ার। এরপর আমরা যেটাই যাব সেটা হচ্ছে 2 এর দাগে যাব, এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে 2 এর দাগে যাব। 2 এর দাগেও শর্ট ট্রিক্স আছে, বলছি আমি 2 এর দাগের শর্ট ট্রিক্সটা। 3 ব্যক্তির মূলধনের অনুপাত দিয়েছে, প্রথম ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তির, প্রথমে একটু বড় ট্রিক্সটা করাই তারপর আমি শর্ট ট্রিক্সটা করাবো। তাহলে 100 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত, একটু দেখো মোট লাভটা আগে ধরে নাও। মনে করি ব্যবসায় মোট লাভ, শর্ট ট্রিক্স আমি এটার পরে বলবো। ব্যবসাতে মোট লাভ আমি ধরে নিচ্ছি x টাকা, মনে করি ব্যবসাতে মোট লাভ x টাকা। 3 ব্যক্তির মূলধনের অনুপাত কত, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9।
তিন ব্যক্তির মূলধন অনুপাত 4:7:9। মোট অনুপাত কত? মোট অনুপাত কত? আচ্ছা 9 7 হচ্ছে 16 বা 7 4 11, 9 কত হয়ে যাবে 20। ব্যাস, অতএব x টাকার মধ্যে প্রথম ব্যক্তির লভ্যাংশ, x টাকার মধ্যে প্রথম ব্যক্তির লভ্যাংশ। দেখো x টাকার মধ্যে আমাদের প্রথম ব্যক্তির লভ্যাংশ কত আসবে? x গণিত 4/20, তার মানে আলটিমেট কত? 4x/20 টাকা। কিচ্ছু করবো না, থাক। একই রকম ভাবে x টাকার মধ্যে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ x গণিত 7/20, মানে 7x/20 টাকা। আর x টাকার মধ্যে তৃতীয় ব্যক্তির লভ্যাংশ x গণিত 9/20 সমান 9x/20 টাকা। ব্যাস, এটা আমি বড় ট্রিক্সে করাচ্ছি, শর্ট ট্রিক্সটা একটু পরে বলছি। তাহলে এটা হলো আমাদের একটা ব্যাপার। এবার এখান থেকে ওরা কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির তুলনায় 100 টাকা কম। তাহলে শর্তে কার লাভটা বেশি? তৃতীয়র লাভটা বেশি। তাহলে 9x/20 বিযুক্ত 4x/20, দেখো তৃতীয় ব্যক্তির লাভ আর প্রথম ব্যক্তির লাভ বিয়োগফল সমান আমাদের যেটা হলো 100 টাকা। তাহলে দেখো 9 আর 4 মানে 5 4 9, তাহলে 5x/20 সমান কত হলো? 100 টাকা। তাহলে 5 4 20, তাহলে x সমান আমাদের কত টাকা? x সমান আমাদের 400। তাহলে দেখো, তাহলে আমাদের ব্যবসায় মোট লাভ কত টাকা? তাহলে ব্যবসায় মোট লাভ হচ্ছে আমাদের 400 টাকা। কিন্তু চেয়েছে হচ্ছে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ, এইটা চেয়েছে। তাহলে কি লিখবো? অতএব দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ, অতএব দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ 7 গুণিত 400/20। তাহলে 20 20 400, 7 দুগুণে 14, 140 আমাদের যেটা বেরাবে, 140 আমাদের যেটা বেরাবে টাকা। দ্বিতীয় ব্যক্তির লাভের অনুপাতে চেয়েছে, আমাদের কি হলো 140 টাকা আমরা মোট লাভ ধরে করলাম। এরপর আমরা যেটা দেখবো, আমরা শর্ট ট্রিক্সটা দেখবো, কারণ প্রত্যেকটা অঙ্কের আমাদের শর্ট ট্রিক্স গুলো জানা খুব গুরুত্ব। দেখো আমাদের এটা মুছে দিলাম, উপরটা একটু মুছি, তাহলে আমাদের জায়গাগুলো হয়ে যাবে। দেখো এক লাইন অঙ্ক হবে, তিন ব্যক্তির মূলধনের অনুপাত কত? 4:7:9। এবার আর কি বলেছে, যে তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির যে ডিফারেন্স টাকা, সেই টাকাটা কত? 100। একটু ভালো করে বুঝো তো, এদের মধ্যে গ্যাপ কত? 5। 5 গ্যাপের জন্য কতর পরিবর্তন হচ্ছে? 100। তাহলে 5 পয়েন্টের জন্য যদি বলি, আমি 5 পয়েন্ট ভাবি, 5 পয়েন্টের জন্য কত? 100। আমার কি চাই, যে এই যে দ্বিতীয় ব্যক্তি 7 পয়েন্টেরটা চাই। তাহলে 5 এর জন্য যদি 100 হয়, তাহলে 7 পয়েন্টের জন্য কত? 7 গুণিত 100/5, 140। এটা হলো শর্ট ট্রিক্স। আমাদের গ্যাপিংটা বার করলাম, গ্যাপিংটা কত পয়েন্ট? 5 পয়েন্ট। তাহলে 5 পয়েন্টের জন্য আমাদের গ্যাপটা কত আসছে? 100 আসছে। একে কত তাহলে আসবে? 20। তাহলে 7 কত আসবে? 7 গুণিত 20 আমাদের 140। এটা শর্ট ট্রিক্স, এটা 2 নাম্বার দেবে না, এই বড় ট্রিক্সটাই তোমরা করবে, ঠিক আছে? এবার 3 এর দাগটা দেখো, 2 এর দাগটা করালাম, এরপরে যেটা করাবো 3 এর দাগ। দেখো 3 এর দাগেও শর্ট ট্রিক্স হয়। 3 এর দাগের শর্ট ট্রিক্সটা কি? একটা তোমাদের ইকুয়েশন দিয়েছে, ওই সমীকরণটা কি বলছে? দুটো বীজ আলফা এবং বিটা, আলফা মাইনাস বিটা। আচ্ছা সমীকরণটা আমরা তুলি, x² - 22x + 105 = 0। সমীকরণটির দুটি বীজ কি বলেছে? আলফা এবং বিটা। দুটা বীজ কি বলেছে? আলফা এবং বিটা বলেছে। তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান কত? -b/a মানে 22, আর আলফা বিটা সমান কত আসবে? 105। আমার দরকার কি? আলফা মাইনাস বিটা। তাহলে ওইটাকে করি, আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার, অতএব যদি আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার -4 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান 22 তার হোল স্কয়ার -4 ইনটু আমাদের কত আসছে? 105। 4 ইনটু কত চলে আসছে আমাদের? 105। তাহলে 22 22 কত? 22 22 হচ্ছে আমাদের 484। 4 8 4 -4 5 20 আর 4 1 4। তাহলে আমাদের কত আসছে? 64। তাহলে আলফা মাইনাস বিটা সমান আমাদের যেটা আসবে √64 মানে +-8। এবার প্রশ্ন স্যার +-8 কেন হবে? দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে যদি মিডল টার্ম করা হয়, দুটো মান বেরাবে। ওই দুটো মানের মধ্যে যদি প্রথমটাকে আলফা তারপরেরটাকে বিটা ধরি, হয়তো প্লাস বেরালো, কিংবা উল্টি দিলে প্রথমেরটাকে বিটা তারপরেরটাকে আলফা ধরলে, বড় ছোট করলে আমাদের দুটো বীজই বেরাতে পারে, মানে দুটো মানই বেরাতে পারে। ওই জন্য একবার +8 হয়েছে,
একবার -8 হয়েছে। ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 4 দাগের অঙ্কটা করব। এটা হলো 3 দাগ। এরপরে যেটা করব সেটা হচ্ছে 4 দাগের ম্যাথটা করব। দেখো 4 দাগ কি বলেছে, 3x - 5y 3x - 5y বাই 3x + 5y সমান আমার যেটা আছে একে দিক। দেখো এই অঙ্কটা যেটা আছে না, এটাকে তোমরা যোগভাগ করে ওই স্কোয়ার করতে পারো, কিংবা কোনাকুনি গুণ করে x⁻y বার করে আবার মানটা পুট করে দিতে পারো, এটা করলেও হবে। কিন্তু আমি যে একটা নতুন ট্রিক্সে দেখাবো, দেখো আমি একটা নতুন ট্রিক্স দেখাচ্ছি। দেখো একটা কাজ করে এটাকে যোগভাগ করি, তাহলে এটাকে যোগভাগ করে দিলে কত আসবে 6x, আর নিচেটাকে যোগভাগ করলে কত আসবে 10y, আর এটাকে যোগভাগ করলে কত আসবে 2 আর 1 3 আসবে। এটাকে যদি যোগভাগ করি তাহলে 2 আর 1 3 আসবে, আর 2 - 1 কত আসবে 1 আসবে। ভালো করে বুঝো, এটাকে যদি যোগভাগ করে তাহলে দেখো 3x 3x এ 6x আসবে, আর নিচেটাকে যদি বিয়োগ করে 5 আর 5 এ 10 আসবে। এটাকে 2 আর 1 3 আসবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 আসবে। ঠিক আছে, গল্পটা অনেকটা রেডি হয়েছে। বা এবার দেখো এই 3টাকে এই 6টাকে কেটে 2 কাটতে পারে, এইটাকে কেটে 5 করতে পারে। তার মানে আলটিমেট আমাদের কি হলো x/5y সমান আমাদের কত চলে এলো, x/5y সমান আমাদের যেটা চলে এলো 1। একটু ভালো করে দেখবো, ওরা আমি ওদের মতো করে সাজাবো। এবার দেখো যদি আমরা এবার এটাকে স্কোয়ার করি, যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে কত হবে x² বাই 25y² সমান কত চলে এলো 1। একটু ভালো করে গল্পটা বুঝো। ওদের যে ইকুয়েশনটা দিয়েছে, কি ইকুয়েশন দিয়েছে 3x² - 5y² বাই 3x² + 5y²। তার মানে আমি 3x² এবং 5y² কে বার করব, তারপরে যা করার করব। তার মানে দেখো আমি ইচ্ছা করে এখানে 3x² বাই 5y² সেট করে দিলাম। কি বেশি লিখেছি কি কম লিখেছি এখানে আমি প্রমাণ করব। 3 বাই বা একবার করে দিচ্ছি, 3 5 15 করে দিচ্ছি বাই 1। দেখো আমার গল্পটা ঠিক লিখেছি, দেখো গল্পটা ঠিক লিখেছি। এটাকেই আমি এটা ভেঙেছি, দেখো একটু গল্পটা দেখাই। এই 3 এ এই 15 কেটে দিলে 5 হয়ে যাবে, এই 5 নিচের দিকে নামিয়ে দাও, তার মানে 5 5 25y² ম্যাচ করে। ভালো করে বুঝো এটা, এই 3 আর এখানে 15 কেটে 5 হবে, আর এই 5টা এদিকে নামিয়ে দেবো, তার মানে তো আমার গল্পটা এটাই হয়েছে। তার মানে আমি আলটিমেট এটাকে লিখতে পারি। এবার দেখো উপরে কি করেছে বিয়োগ, নিচে যোগ করেছে যোগ, তো আমি এই সেটটাকেও সেরকম ভাবে সাজাবো, উপরে বিয়োগ করবো। তাহলে 3x² - 5y² উপরে বিয়োগ, আর নিচে যোগ করবো 3x² + 5y²। তো এটাকেও উপরে বিয়োগ আর নিচে আমাদের যোগ। তাহলে উপরটা কত হলো 14 বাই কত চলে এলো 16। 14/16 মানে আমাদের যেটা আসবে 7/8 চলে আসবে আমাদের সঠিক অ্যান্সার 7/8। এবার দেখো এটার আবার একটা ট্রিক্স হয়, আবার একটা টাইপ হয়। কি টাইপ, এটাকে তোমরা ক্রস গুণ করে x⁻y বার করবে এবং সেই মানটা ডাইরেক্ট এখানে যে বস করাবে। আবার বলি, এখান থেকে ক্রস গুণ করে x⁻y বার করবে, দিয়ে সেই x সমান মনে x⁻y মনে করো 2:3 চলে এসেছে, তাহলে x সমান 2k আর y সমান 3k ডাইরেক্ট এখানে পুট করবে, সেটাও আমাদের মানটা বেরিয়ে যাবে। এবং এটা যেহেতু এরকম সুন্দর সুন্দর দিয়েছিল, তাই ওকে আমি অসুন্দর না করে একদম ডাইরেক্ট ওখান থেকে স্কোয়ার পোর্শনে মানটা বার করে দিলাম। ব্যাস এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল 4 দাগ। এরপরে যেটা করব সেটা হচ্ছে 5 দাগ। এরপরে যেটা করব সেটা হচ্ছে 5 দাগ। দেখো 5 দাগেরটা একটু ভালো করে বুঝবে। 5 দাগ কি বলেছে, ও কেন্দ্রবৃত্তের AB এবং CD দুটি যে পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা একটু বড় করে ছবিটা, আচ্ছা P বিন্দুতে ছেদ করেছে, AB না AC আর BD দুটা যে পরস্পরকে P বিন্দুতে ছেদ করে, তার মানে এই বিন্দুটার নাম হচ্ছে P। আচ্ছা ঠিক আছে, এবার বলছে APB হচ্ছে 80, APB এইটা হচ্ছে 80। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা কার মান চেয়েছে AOB, আচ্ছা ও কেন্দ্রবৃত্তে এইটা, তাহলে AOB মানে আলটিমেট কি আসবে এরকম করে একটা মান আসবে AOB আর COD মানে কোথা থেকে আসবে, তাহলে এই কোণটা আর এই কোণটা চেয়েছে, AOB আর COD আমার হচ্ছে চেয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বের করলো। আচ্ছা আর কিছু কি বলেছে, A এবং G পরস্পরকে P বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, P বিন্দুতে ছেদ করে আছে। এবার দেখো আমি গল্পটা একটু ভালো করে বুঝবে, এই কোণটাকে যদি আমি কেন্দ্রস্থ কোণ ধরি, একটু গল্পটা বুঝো না। এই বৃত্তচাপের উপর অবস্থিত, এই যে এই বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণটাকে যদি আমি কেন্দ্রস্থ কোণ ধরি, তাহলে বৃত্তস্থ কোণ কি লিয়া যাবে, আচ্ছা লিয়া যাবে, নেওয়া যাবে। আমরা এটাকে যুক্ত করছি, এটাকে অঙ্কন করছি, ভালো করে দেখবে, এটাকে আমি ডটেড করে অঙ্কন করছি, এটা অঙ্কন করছি। তাহলে আমি যখন এই বৃত্তচাপটা ধরবো তখন এটাকে ধরলে আমাদের এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে,
আর এইটাকে যখন ধরবো তখন এইটাকে ধরলে আমি এটাকে যুক্ত করলেই হয়ে যাবে। দেখো ভালো করে দেখো, অঙ্কন আমি কি করেছি, অঙ্কনটাকে বিসি কে যুক্ত করেছি। ভালো কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন। বিসি কে যুক্ত করলাম, দারুণ কোশ্চেন, বিসি কে যুক্ত করলাম। দেখো আমার একটু একটু ভালো করে ডিপ ভাবে দেখবে, যদি যদি এপিবি 80 ডিগ্রি হয়, এপিবি 80 ডিগ্রি হলে কোন বিপিসি, দেখো ভালো করে বুঝো এইখানটা, বিপিসি কত হবে, 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি হবে। একদম ক্লিয়ার কাট বুঝবে। এটা যদি 80 হয় তার মানে এই পাশের যে অ্যাঙ্গেলটা সেটা 180, ঠিক আছে। এটা যদি 80 হয় এ পাশের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 180, ঠিক আছে, কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা এবার একটা জায়গা লক্ষ্য করো, এবি বৃত্তচাপের উপর অবস্থিত, এবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, দেখো এবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কে, এওবি, এবং বৃত্তস্থ কোণ কে, দেখো এটা যদি চাপ ধরি, এটা যদি কেন্দ্রস্থ কোণ ধরি, তাহলে এটা বৃত্তস্থ কোণ, যেটা এটা বৃত্তস্থ কোণ, মানে আলটিমেট কে বৃত্তস্থ কোণ, এসিবি বৃত্তস্থ কোণ, এসিবি বৃত্তস্থ কোণ। তাহলে আলটিমেট এখান থেকে লিখতে পারি যে কোণ এ ও বি সমান 2 কোণ এসিবি, আমি লিখতে পারি। দেখো এই কোণটা সমান 2 ইন্টু কোণ এই কোণটা, কারণ এই যে এইটার সাপেক্ষে। আবার এইটা একটা আমার দরকার, এটা আমার 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আবার ভালো করে বুঝবে কিন্তু, আবার আমি দুলবো সিডি বৃত্তচাপের উপর অবস্থিত, সিডি বৃত্তচাপের উপর অবস্থিত, সিডি বৃত্তচাপের উপর, দেখো ভালো করে দেখো, সিডি বৃত্তচাপের উপর অবস্থিত এই বৃত্তচাপ, দেখো এটাকে কেন্দ্রস্থ কোণ নেবো, এটাকে কেন্দ্রস্থ কোণ আর এইটাকে বৃত্তস্থ কোণ নেবো। তাহলে সিডি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ নেবো আমি সিওডি, এবং বৃত্তস্থ কোণ আমি নেবো কাকে নেবো, সিবিডি কে নেবো। ভালো করে বুঝো, সিবিডি আমি সিবিডি কে নেবো। দেখো এইটাকে কেন্দ্রস্থ কোণ লিখছি, আরে দেখো এই যে এইটাকে বৃত্তস্থ কোণ লিখছি, মানে এই অ্যাঙ্গেলটাকে এটাকে যুক্তই করে দেবো একদম ঝাকাস করে এটা। এবার দেখো লক্ষ্য করো, তাহলে অতএব এখান থেকে আমরা কি লিখবো, কোণ সিওডি, অতএব কোণ সিওডি সমান লিখবো 2 কোণ সিবিডি, 2 কোণ সিবিডি, এটাকে আমি দিয়ে দিচ্ছি 2 নম্বর। একটু ভালো করে দেখো, এই জায়গাটা একটু তুলে নাও, তারপরে আমি বলছি উপরটা মুছতে হবে। দেখো তার মানে কি হলো, এই দুটা কোণ এসেছে, আর আমার যেটা চেয়েছে এই দুটা কোণের যোগফলটাই চেয়েছে কিন্তু, ঠিক আছে, আর আমাদের বেশিক্ষণ নাই, হয়ে যাবে এবার। এবার দেখো, এবার আমি মুছছি, উপরটা একটু মুছি আপাতত। এবার দেখো যদি 1 যুক্ত 2 করি, 1 যুক্ত আমি 2 করি, 1 যুক্ত 2 করে পাই, আচ্ছা 1 যুক্ত 2 করে কি পাবো, কোণ বিওডি যুক্ত কোণ সিওডি সমান এওডি, না সরি এওডি কেন লিখছি, এওবি আর সিওডি, কার কার যোগফল চেয়েছে, এওবি আর সিওডি, এওবি, এওবি, এওবি 1 নম্বর সমীকরণটা কি ছিল, এওবি আর 2 নম্বরটা সিওডি। আচ্ছা এদিকটাকে যদি যোগ করি, 2 কোণ এসিবি, 2 কোণ এসিবি যুক্ত 2 কোণ সিবিডি, ব্যাস 2 কোণ এবিডি আর 2 কোণ সিবিডি, ব্যাস আমার এই দিকটা থাক, আমার এই দিকটাকে দরকার, এই দিকটাকে দরকার, একটু ভালো করে বুঝবে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা 80 হয়ে গেছে, মানে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে, 100। এবার নিচটা একটু মুছে দিলাম, হ্যাঁ নিচটা মুছে দিলাম। এবার দেখো আমি এটাকে এদিকটাকে করে লিখছি, সমান 2টাকে কমন লিখছি, কোণ এসিবি যুক্ত কোণ সিবিডি। লক্ষ্য করো এসিবি আর সিবিডি, এসিবি কোনটা, এ সিবি মানে এই অ্যাঙ্গেলটা, আর কি দিয়েছি সিবিডি, মানে এই অ্যাঙ্গেলটা। ভালো করে দেখো এই দুটো অ্যাঙ্গেলের যোগফল, এই অ্যাঙ্গেলটার যোগফল এই অ্যাঙ্গেলটার সাথে সমান নয়। কি বলেছিলাম আমি, কোন ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, তার মানে এই দুটা কোণের যোগফল যা হবে তার সাথে এই 80টা ম্যাচ করবে, তার মানে আলটিমেট কি হবে, 2 কোণ যেটা হবে আমাদের বিপিএ হবে। ভালো করে বুঝো, আমি বলছি আবার এই যে এই ত্রিভুজটার, এই ছোট ত্রিভুজটার, এই ত্রিভুজটা যদি এই বাহুটাকে বর্ধিত করা হয় তাহলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, তার মানে চলে আসবে 2 ইন্টু 80 সমান, যেটা চলে আসবে 160 ডিগ্রি। যদি 2 নম্বরের পড়ে যায় না 20 কে নিতে হবে,
যদি এই অঙ্কটা 2 নম্বরের পড়ে যায় এটাকে 20 খেলতে হবে। কেন 20 খেতে হবে? না হলে ডাইরেক্ট এখান থেকে তোমরা সূত্র ফেলবে, ডাইরেক্ট তোমরা সূত্র ফেলবে। বিপিএ যে বিপিএ এই যে এই অ্যাঙ্গেলটা, এবার দেখো এখানে ডাইরেক্ট তোমরা সূত্র ফেলবে। যদি এরকম হয় ছবিটা ডাইরেক্ট এঁকে দিবে, দিয়ে লিখবে এওবি, আমরা জানি বলে এখানটা লিখে দিবে, মাস্টারও বুঝতে পারবে না। এওবি যুক্ত সিওডি সমান 2 কোণ, ডাইরেক্ট এটা লিখে দিবে এপিবি। যা মাস্টার খুঁজ কোথায় পাবি, ব্যাকেটে লিখে দিবে, দরকার পাঠ্য বইয়ের উপপাদ্য থেকে পাই, খুঁজে পড়ুক। মাস্টারও খুঁজে মরে যাবে, আর ছেলা তো করে দিয়ে হাওয়া। ও পরীক্ষা দিয়ে তখনকে মামা ঘর চলে গেছে। ঠিক আছে, পরীক্ষা দিয়ে তখনকে মামা ঘর চলে গেছে। দেখো ব্যাস এটা করে নিবে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল কত, 160 ডিগ্রি। ব্যাস ছেলা তো লিখে দিয়ে পালিয়ে গেছে যে পাঠ্য বইয়ের উপপাদ্য আমরা পেয়েছিলাম। এবার মাস্টার যখন খাতা সুচ্ছে, ছেলা তখন মামা ঘরে কিংবা দীঘায় ঘুরতে গেছে, জগন্নাথ মন্দিরে বসে আছে লে, আর মাস্টার তখন ভাবছে যে কি করবো। দেখো পরের কোশ্চেনটা, 6 নম্বর কোশ্চেনটা। আচ্ছা 6 নম্বর কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটা বৃত্তের কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, এবার একটা ছোট করে বৃত্ত আঁকি। বৃত্তর মধ্য দিয়ে একটা ও কেন্দ্র দিয়ে চলে গেছে, ঠিক আছে, তার মানে এখানে ও কেন্দ্রীয় বৃত্ত আছে। এইদিকে একটা আমাদের কচি করে ছবি টেনে দিয়েছে, আর এই জায়গাটা আমাদের টেনে দিয়েছে। ব্যাস এটা এ দিয়ে দিচ্ছে, এটা সি দিয়ে দিচ্ছে, এখানে ডি দিয়ে দিচ্ছে, এখানে ও দিয়ে দিচ্ছে, এখানে বি দিয়ে দিচ্ছে, আর এখানে ই দিয়ে দিচ্ছে। দেখো ভালো করে দেখো, এটা আমরা ছবি থেকেই করে দিচ্ছি, আমি আর লিখতে পারছি না, আগের ছবিটা অনেক লেখা হয়ে গেছে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 50, এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 50, এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 140। আচ্ছা কার মান চেয়েছে রে, বিডি। বিডি কোথায় রে, বিডি এই অ্যাঙ্গেলটা চেয়েছে। দেখ টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। দেখো এই অ্যাঙ্গেলটা যদি 140 হয়, এই প্রবৃদ্ধ এওডি এর মানটা বার করলাম। প্রবৃদ্ধ এওডি কত হবে, 360 মাইনাস 140, তার মানে কত হবে 0 4 দিয়ে 6 220। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 220 হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত, অতএব কোণ এসিডি কত, এসিডি হয়ে যাবে 220/2 সমান 110 ডিগ্রি। কোণ এসিডি যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের কত চলে আসবে, 110 চলে আসবে। এবারে ত্রিভুজ এসিই এর কোণ এইসি সমান 180 মাইনাস 110 প্লাস 50। এই অ্যাঙ্গেলটা তো আমাদের 110 হয়ে গেছে, তাহলে এই ত্রিভুজটার গোটাটা লিখে দেবো। তাহলে কত আসবে, 180 মাইনাস 160, তার মানে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 20 ডিগ্রি। ব্যাস 6 অঙ্ক ক্লিয়ার হলো, 6 অঙ্ক ক্লিয়ার হলো। এরপরে যেটা হবে 7 অঙ্ক। ব্যাস মুছলাম। 7 অঙ্ক দেখো, সাতের অঙ্ক কার বলছে, আর এবং থিটার মান একদম সোজা অঙ্ক। আর কস থিটা সমান 2√3, ব্যাস। আর আর সাইন থিটা সমান কত, আর সাইন থিটা সমান আমাদের 2। দেখো এখান থেকে তোমরা একটা কাজ করো, আর এর মানও বার করতে পারো। যদি বলো স্যার আর এর মান বার করবো স্যার, প্রত্যেকবার স্যার কস থিটার মান বার করবো, কোনো অসুবিধা নেই, 2√3/cos থিটা বার করতেই পারো, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর এখানে আর সমান কত পাবে, 2/sin থিটা, এটাকে 2 নম্বর দিলাম। এবার দেখো 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই। যদিও ঘরের লোক যে তুলনা হয়নি কারোর সাথে, কিন্তু এখানে তুলনা করতে হবে। 2√3/cos থিটা সমান 2/sin থিটা। এই দেখো 2 এ 2 কেটে গেল না, এই সাইন কে উপরে তুলবে, তাহলে sin থিটা বাই cos থিটা সমান চলে এলো 1/√3, এই √3 নেমে যাবে। তাহলে tan থিটা সমান কত চলে এলো, 1/√3। তাহলে tan থিটা সমান কত চলে এলো, tan 30 ডিগ্রি। তার মানে থিটার ভ্যালু কত আমাদের চলে এলো, থিটার যে ভ্যালু চলে এলো সেটা হচ্ছে 30 ডিগ্রি। এবার থিটার ভ্যালুটা কত নম্বরে বস করাবো, আমার 2 নম্বরটা ভালো লাগছে, তো থিটা এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আর সমান কত, 2 আমাদের যেটা আসবে sin 30, তাহলে 2 কত, sin 30 এর মান আমাদের হয়ে যায় হাফ, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত 4। তাহলে আর এর মান 4 এবং থিটার মান যেটা বেরালো সেটা হচ্ছে 30। আর এর মান 4 এবং থিটার মান যেটা বেরালো সেটা হচ্ছে 30। ঠিক আছে, দেখো এবারে আমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমার 8 দাগটা, এটা মুছে দিলাম। এবার যেটা হবে সেটা হচ্ছে 8 দাগটা হবে। দেখো
আটা দেখটা কি আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত দেখো ভালো করে দেখো এই জায়গাটা লক্ষ্য করো 2 sin স্কয়ার থিটা এই 3 cos স্কয়ার থিটাকে একটু স্টাইল মারি 2 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আচ্ছা এখান থেকে দুইটাকে কমন নিয়ে নাও sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস আমার এখান থেকে চলে আসবে cos স্কয়ার থিটা আচ্ছা এখান থেকে দেখো 2 প্লাস cos স্কয়ার থিটা এবার এই জায়গাটা অনেকে বলেন এই জায়গাটা অনেকের অসুবিধা হয় কি রকম দেখো cos থিটা সর্বনিম্ন ভ্যালু cos থিটা সর্বনিম্ন ভ্যালু -1 তাহলে cos স্কয়ার থিটা তো 1 হয়ে যাবে রে বাবা মনে রাখবে cos স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে 0 হবে স্কয়ার পোরশনের সর্বনিম্ন মান কত হবে 0 হবে তার মানে আলটিমেট কি আসবে 2 + 0 = 2 এবার প্রশ্ন স্যার -1 তো আমরা জানি আরে বাবা স্কয়ার যখনই করে দেব না ওই 1 চলে আসবে 0 থেকেও বেশি চলে আসবে তাহলে এই পোরশনটার আমাদের সর্বনিম্ন মান কত 0 যদি sin স্কয়ার হতো 0 হতো ঠিক আছে sin স্কয়ার হলো আমাদের কি হতো 0 হতো ব্যাস ক্লিয়ার হয়ে গেল আমাদের 8 এর দাগের অ্যানসার 2 হবে cos স্কয়ার থিটা সর্বনিম্ন মান কিন্তু আমাদের 0 এটা মনে রাখতে হবে cos স্কয়ার থিটা সর্বনিম্ন মান 0 cos থিটা সর্বনিম্ন মান -1 কিন্তু cos স্কয়ার থিটা সর্বনিম্ন মান কিন্তু 0 sin এর ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি ফলো হবে এবার দেখা যাক 9 এর কোশ্চেনটা একটি সমকোণী চৌকোণের আয়তন দেওয়া আছে এটিকে গলিয়ে দুটি সমান আয়তনের ঘনক তাহলে প্রতিটা ঘনকের আয়তন করে দিন একবারে প্রতিটি ঘনকের আয়তন প্রতিটা ঘনকের আয়তন কত 432/2 তাহলে 2 দুগুণে 4 2 কে 2 3 2 8 2 6 12 216 যেটা হবে ঘন সেমি তাহলে কি হলো প্রতিটা ঘনকের আয়তন অতএব প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য আমাদের যেটা হবে কিউব √216 তার মানে 6 সেমি 6 এর কিউব 216 না 6 সেমি তাহলে প্রতিটা ঘনকের যেটা আমার বাহুর দৈর্ঘ্য আসবে সেটা হচ্ছে আমাদের 6 সেমি চলে আসবে অ্যানসার 6 সেমি আমি আর দিয়ে করলাম 10 নম্বরটা তাড়াতাড়ি করাতে হবে একটি ঘনক তার অন্তর্নিহিত বৃহত্তম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত ব্যাস 10 এর কোশ্চেনটা বলছে একটা ঘনক এই ঘনকটার আমাদের যে ভেতরে একটা যদি আমাদের অন্তর্নিহিত গোলক রাখি যদিও বাইরে বেরিয়ে গেছে বেরাবেনি বাইরে তো একদম ভিতরে থাকবে ভিতরে থাকবে যদি বলতে অন্তর্নিহিত বৃহত্তম গোলক আচ্ছা ধরে নি ঘনকটার বাহুর দৈর্ঘ্য ধরি মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য একক তাহলে কি করছি ঘনকটার বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এইটার দৈর্ঘ্য আমি একক ধরে নিচ্ছি একক অতএব গোলকটির ব্যাস আচ্ছা একবার করে দিচ্ছি গোলকটির ব্যাসার্ধ করে দিচ্ছি গোলকটার ব্যাসার্ধ কত হবে গো a/2 একক এবার প্রশ্ন স্যার a/2 কেন হবে কারণ এই দেখো ব্যাসটা কত হচ্ছে পুরাটা এর ধারের সাথে সমান হচ্ছে তাহলে ব্যাসার্ধ মানে করতে হবে এই অর্ধেকটা মানে a/2 আচ্ছা এবার দেখা যাক ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6 বর্গ একক এখানে বর্গ একক লিখে দিন আর গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের আয়তনের মানে সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² কিন্তু আর এর মান কত a/2 তার হোল স্কয়ার তাহলে আলটিমেট কত আসবে 4 * π এর মান 22/7 * স্কয়ার/4 এটা কেটে যাবে তার মানে আমাদের কত আসবে 22² কত চলে আসবে 7 22² যেটা আসবে সেটা কত বর্গ একক এই জায়গাটা ভালো করে বুঝো ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত যে 6² আর ঘনকটির সমগ্র ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল 6² গোলকটার সমগ্র তল বেরালো 22² কিন্তু আমাদের কি চেয়েছে অনুপাত চেয়েছে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে অনুপাত চেয়ে তার মানে লেখো অতএব ঘনক এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত ছিল ও ছিল 6² আর এর কত বেরোচ্ছে 22²
7, এটাই কেটে গেল। আর দেখো একটা জিনিস কাটো, দেখো 2 দিয়ে কাটবে, তাহলে 2 3 6 ইস্টু 2 11 22, তাহলে 3 7 21 ইস্টু 11 হবে। কোনটা অ্যান্সার হবে? 21 ইস্টু 11 হবে। 3 7 21 ইস্টু 11 হবে। ভালো করে বুঝে নাও কিন্তু কোন কোন জায়গাগুলো, এইটা ভালো করে বুঝতে হবে। ঘনকের ধারের দৈর্ঘ্য আর গোলকটার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে আমাদের সমান। ব্যাস, এটা হয়ে গেল শেষ। আর এবার আমরা 11 দাগটা আর 12 দাগটা দেখো। 11 দাগটা, ব্যাস 11 দাগটা, 11 দাগটা কি আছে? summation of I equal to 1 to 20 xi minus 5 equal to 10। দেখো আমাদের কার মান চেয়েছে? আমাদের হচ্ছে এক্স বারের মান চেয়েছে। দেখো ভালো করে দেখো, আমি কি করবো, এই সামেশনটাকে আলাদা করবো। তো সামেশন অফ I equal to 1 to 20 xi মাইনাস সামেশন অফ I equal to 1 to 20 5 সমান আমাদের থাকে 10। একটু ভালো করে বুঝবে, টেনশনের কিছু নাই। বাই সামেশন অফ I equal to 1 to 20 xi আমার যেরকম ছিল থাক। যখন আমাদের সামেশন কোনো কনস্ট্যান্ট ভ্যালুর উপরে হয় তখন এই 20 সাথে 5 গুণ হয়, তাহলে 5 20 হয়ে যায় 100। কেন গুণ হয় এখানে তোমরা ভালো করে একটু চোখ তেড়ে দেখবে, I to the power 0 লুকিয়ে আছে। যখন 1 খাওয়াবে তখন তার জন্য একবার 5, 2 খাওয়াবে তার জন্য 5, 3 খাওয়াবে তখন তো 1 হবে। 2 to the power 0 1, 3 to the power 0 1, 4 to the power 0 1, তাহলে যেটা খুশি করে 0 হবে, তার মানে 20টা 5 পাবে, তার মানে 5 20 100 সমান কত এলো? 10। আচ্ছা ঠিক আছে, এবার এই বারটা হচ্ছে এটা নিয়ে চলবে। বা সামেশন অফ I equal to 1 to 20 xi সমান এই 100 যদি হালকা করে ওর দিকে চেপে যায় চলে আসবে 110। এবার দেখো এক্স বারের সূত্রটা কি ছিল, একটু গল্পটা তোমাদেরকে বলি। দেখো এক্স বার সমান ছিল আমাদের কি 1/n সামেশন অফ I equal to 1 to n xi। ভালো করে দেখো এক্স বারের সূত্রটা কি ছিল, এই মাথায় যেটা থাকবে মানে তেলায় যেটা থাকবে সেটাই নিচটাই থাকবে। তার মানে এর তেলায় কি আছে 20 আছে, তো সেটাকেই নিচয় করি, উভয় পক্ষকে আমরা 20 দ্বারা ভাগ করি, তাহলে 1/20 করি, 1/20 সামেশন অফ I equal to 1 to 20 xi। ভালো করে লক্ষ্য করো এইখানে যেটা ছিল এখানেও শেখা, এখানেও দেখো 20 এখানেও 20, তাহলে এটাকে যদি 20 দ্বারা ভাগ করি কত হবে? 110/20। এবার দেখো এই জায়গাটাই আমাদের তো এক্স বার, তাহলে এইটা হয়ে গেল এক্স বার সমান এই 2 0 0 কেটে গেল, 2 5 10, 2 5 10, তার মানে এক্স বার সমান আমাদের যেটা বেরিয়ে গেল, এক্স বার সমান আমাদের যেটা বেরিয়ে গেল সেটা যে 5.5। ভালো কোশ্চেন, আমি আবার একবার বলছি। এখান থেকে আমাদের কি করলাম, আলাদা আলাদা করলাম, আমি আলাদা আলাদা করে এই পোর্শনটাকে রেখে দিলাম, আর এই যে পোর্শনটা এই পোর্শনটা মানে কত হলো 100 হলো, মানে 20 5 100 কনস্ট্যান্ট টার্মের জন্য তোমরা এটা মনে রেখে দিবে। আচ্ছা 100 যদি উপাসে গেল কত হলো 110 হলো। আর কিভাবে করালাম বুঝালাম, কিন্তু এখানে I to the power 0 আছে, কিছু নাই মানে দেখা যাচ্ছে I to the power 0 আছে। এবার 1 খাওয়াবে তবুও 1, 2 খাওয়াবে তবুও 1, এইভাবে। আচ্ছা এবার এই পাশটায় গেল 110 হলো। আমাদের এক্স বারের সূত্র কি 1/n সামেশন অফ I সমান 1 to n xi। তো এই উপর আর নিচটাকে সেম করলাম, তাহলে এখানেও 20 আছে তো এখানেও আমি 20 করলাম, তাহলে এটা চলে এলো আমাদের এক্স বার। আর এখানে 20 দ্বারা ভাগ করার পরে 11/2 সমান আমার যেটা এসছে সেটা হচ্ছে আমাদের 5.5। এবার দেখো এই জায়গাটা তোমরা ভালো করে বুঝলে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এক্স বারের যে জায়গাগুলো সেগুলো খুব পরীক্ষায় দেয়, এক্স বার এবং এন এর মান নির্ণয় করে তোমরা 3 নম্বরের কোশ্চেনে পেতে পারো। 2 নম্বরের কোশ্চেনের শেষের দিকটাই না খুব ভালো করে এই ম্যাথটা দেয়, খুব ভালো ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চলো আজকে শেষেরটা দিয়ে আমরা এটা কভার করব, তারপরে তোমরা পরের দিনে পার্ট 2টা পাবে। কিছুদিন একটু ছুটিতে না ঘুরতে গেছিলাম, এই জন্য তোমাদের ভিডিওগুলো পোস্ট করতে পারি, একটু ঘুরে এলাম আর কি। দেখো কার মান দিয়ে আছে দেখো, x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 18 আছে। কার মান চেয়েছে? মাইনাসের মান চেয়েছে। তো এটাকে একটা কাজ করি, এটাকে আমরা উপর নিচকে একই দ্বারা গুণ করি। প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 আছে, তো আমি গুণ করব এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 দ্বারা। তাহলে নিচটাই আমাদের কি হবে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 দ্বারা। আমি কাটবো বললে এটা পুরোটা কেটে দিতে পারবো, জিনিসটা সেম আছে। তাহলে এটা আমি কি করলাম 18 থাক, টেনশনের কিছু নাই। এবার উপরটা দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, তার মানে এক্স তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি লিখছি এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 সমান চলে এলো 18, বা এক্স এর জন্য চলে এলো এক্স স্কোয়ার মাইনাস রুটটা উঠে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9 বাই কত চলে আসবে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9, এটা রয়ে গেল সমান কত চলে এলো 18। এটা ক্যান্সেল হলো, তো এটাকে উপরে তুলে দিতে এটাও নেমে যাবে, আর এটা বাই আছে। একটা কাজ করে 9 দুগুণে 18 কেটে দিন, 9 দুগুণে 18 কেটে। এবার দুজনকে ঘুরে দিচ্ছি, বা
এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9, এখানে 2 ছিল, সেটা তখন আমাদের কত চলে এলো 1/2 চলে এলো। 2 ছিল, কত চলে এলো 1/2। আমরা এটা কিচ্ছু করি না, আমরা পরস্পর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করেছি, বিপরীত চিহ্ন দ্বারা গুণ করছি। দেখো এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ছিল, আমি মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করেছি, সেখান থেকে আমরা কার মান চেয়েছি এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান পেয়েছি। দেখো বাই পোর্শনে ছিল, এটাকে ঘুরিয়ে দিয়েছি, তো 2 হয়ে গেছে। চলো আমাদের হচ্ছে আমরা কভার করে দিলাম পেজটা, পার্ট 1। দেখো স্কুলটা না খুব, যাদবপুরটা খুব ভালো একটা স্কুল, খুব ভালো একটা স্কুল। পার্ট 1টা খুব ভালো করে বুঝবে, প্রতিটা অঙ্ক গুরুত্বপূর্ণ। যখন যে উপপাদ্যটা আমি করালাম না, ওই উপপাদ্যটা খুব ভালো করে বাই চান্স ওটা যদি প্রয়োগও দিয়ে দেয়, তোমরা নামাতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গা ভালো করে দেখবে। চলো তাহলে আজ এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। ঠিক আছে, আর বেশি কিছু বলছি না, চলো টাটা।